সঙ্গীন প্রণয়াশক্তি লিখেছেন সুরায়া রাফা। পর্ব 11। প্রাপ্তবয়স্ক এবং মুক্তমনাদের জন্য। সকল দৃশ্যপট কাল্পনিক। মেঘ আর কুয়াশার চাদরে ঢেকে আছে ধরণী। উদয়মান সূর্যের নিয়ন আলোয় চারিপাশ একটু হলেও পরিষ্কার দেখাচ্ছে, নয়তো আজ মোটেই রোদোজ্জ্বল কোনো দিন নয়। স্বাভাবিক হাওয়াইয়ের রাস্তার থেকেও কয়েক গুণ প্রশস্ত পিচ ঢালা কুচকুচে কালো রাস্তার মাঝ বরাবর এক নাগাড়ে সাদা রঙের ব্রোকেন লাইন রোড মার্কিং টানা। ঠিক তার দুই পাশে পাহারাদারের মতো মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে ছোট বড় সারি সারি ম্যাপল গাছ। ম্যাপল গাছের ছোট ছোট বিশেষ আকারের রঙিন পাতাগুলি যেন এক একটা শিল্পের নান্দনিক কারুকার্য। দেখলে মনে হবে রোদহীন মেঘে ঢাকা দিনে রাস্তার চারপাশের এই লাল কমলা ম্যাপল লিপগুলোই আলো ছড়াচ্ছে পুরো রাস্তা জুড়ে, ইভেন উইথআউট এনি সিঙ্গেল পেনি। পথচারীদের যাতায়াত সুবিধার্থে সুন্দর আকর্ষণীয় ম্যাপল গাছের অন্য পাশ দিয়ে চলে গিয়েছে আরও একখানা তকতকে সরু রাস্তা। সেই রাস্তা ধরেই পায়ে পায়ে এগোচ্ছে শাইনি আর অরু। চাশমিশ আর এক্সট্রোভার্ট শাইনি বরাবরের মতোই এক মনে কথার দোকান খুলে বসেছে। ওইদিকে ওর একটা কথাও অরুর ভালো মতো মন দিয়ে শুনছে কি না সেটা বোধ করা দুষ্কর। সায়নীর কথা মন দিয়ে না শোনার অবশ্য যথাযথ কারণ আছে বেহিক। ধবধবে শুভ্র রঙা চিকনকারি চুড়িদার, সেই সাথে গ্রে রঙের উলের পাতলা সোয়েটার পরে পুরোদমে বাঙালি সেজেই ঘুরে বেড়াচ্ছে অরু। ওদিকে শাইনির পরনে স্কিন জিন্সের সাথে ভারী কালো কোট। আজ রবিবার, মানে উইকেন্ডে। এই মেঘলা শীতল উইকেন্ডে সকালবেলা কমফোর্টার মুড়ি দিয়ে কেবলই এপাশ থেকে ওপাশ ঘুরে শুয়েছিল অরু। তখনই শুরু হয় শাইনির একের পর এক কল। যেহেতু অরুর মোবাইলটা কীর্তিক ভেঙে ফেলেছে, তাই অরুর নাম্বারে আপাতত কলের ঝড় তুলে ফেলছে শাইনি। শেষমেশ না পেরে বিদেশি আদলের একমাত্র বাঙালি বান্ধবীর কথা রাখতেই সকাল সকাল ক্যাম্পাসে চলে এসেছে অরু। শাইনির আর্জি একটাই, আজ বাইক রেসিং ক্লাবে রাইডিং কম্পিটিশন আছে, যে কেউ থাকবে সেখানে, আর শাইনি অরুকে সাথে করে সেখানে নিয়ে তবেই যাবে। প্রথমে একটু গাইগুই করলেও পরক্ষণে ক্যাম্পাসে এসে শাইনির কথা রক্ষার সার্থকতাটা ধরতে পেরেছে অরু। মনে মনে অনেকটা খুশিও হয়েছে শাইনির প্রতি। তার কারণ সকাল সকাল ক্যাম্পাসের গেটেই দর্শন মিলেছে পছন্দের শ্যামপুরুষের। অরুই নিখিলকে আগে দেখেছে, তবে কথা বলার সাহস পায়নি। কিন্তু নিখিল যখন অরুকে দেখল, তৎক্ষণাৎ হাত বেড়ে নাম ধরে ডেকে উঠল সে, এই যে অরোরা। অরুকে আর পায়কে দ্রুত পেছন ঘুরে সামনে গিয়ে দাঁড়ালো নিখিল ভাইয়ের। অরু কাছে আসতেই নিখিল শুধালো, অরোরা তুমি ঠিক আছো? নাম মানে কালকের কথা মনে পড়তেই ওর দৃশ্যপটে ভেসে ওঠে নিখিল ভাই আর সেই বিদেশিনীর একান্ত ব্যক্তিগত উপচে পড়া হাসি খুশি মুহূর্তের ঘটনা। কেন এত হাসছিল ওরা দুজন? আর মেয়েটাই বা কে? নিখিল ভাইয়ের বন্ধু? শুধুই কি বন্ধু? অপার্থিব কিছু অপরিপক্ক প্রশ্ন আর কিছু অনাকাঙ্ক্ষিত মুহূর্তের কথা মাথায় কড়া নেড়েছে বারংবার, যার দরুন অরুর হাস্যোজ্জ্বল মুখটা চুপসে এইটুকুনি হয়ে গেল মুহূর্তেই। নিখিল ভাইয়ের এতটা আগ্রহী প্রশ্নের জবাবটাও আর মুখ ফুটে দেওয়ার ইচ্ছে জাগলো না মনে। কিন্তু নিখিলের পরবর্তী পদক্ষেপের জন্য তখন একটুও প্রস্তুত ছিল না অরু। ও ভাবেইনি এরপর নিখিল
যেটা বলবে তাতে ওর এসব অযাচিত ছেলেমানুষি দুশ্চিন্তা হাওয়ায় মিলিয়ে যাবে খানিকক্ষণের মাঝে। তবে কথায় আছে না, বাস্তবের চেয়ে ভাবনারা এক ধাপ পিছিয়ে থাকে। সে সময় তাই হলো। ওরু কথার কোনো জবাব দিচ্ছে না দেখে নিখিল আগ বাড়িয়ে বলল, নেক্সট উইকেন্ডে আমাদের ব্যাচের একটা ছোটোখাটো রিসার্চ টিম যাবে পাহাড়ে। বেশি দূরে নয়, কাছেই, একদিনের ট্যুর। ফ্রিতে অ্যাডভেঞ্চার আর ঘোরাঘুরির সুযোগটা কেউ মিস করতে চায় না, তাই অনেক জুনিয়ররাও যাবে। তুমিও চাইলে যেতে পারো, আমি ব্যবস্থা করে দেব। লাজুক অরু ঠাস করে বলে দিল, পারল না যে। হ্যাঁ হ্যাঁ নিখিল ভাই, আমিও যেতে চাই আপনার সাথে। তার বদলে ছোট্ট করে শব্দটা উচ্চারণ করে শুধু একপাশ মাথা কাত করে সম্মতি জানালো ও। ওরুর সম্মতি জানাতে যতক্ষণ, তারপর আর এক দণ্ড দাঁড়ালো না নিখিল। প্রচণ্ড বেগে এক প্রকার তাড়া দেখিয়ে তৎক্ষণাৎ জায়গা ত্যাগ করলো সে। সেই তখন থেকে জেকে স্যারের গুণগান করে যাচ্ছে শাইনি। মাঝে মধ্যে নিজের কথার সামিল করতে দু একবার অরুকেও বলেছে, তাই না বলো? অরু শাইনির কথা মতো হাঁ করেছে ঠিকই, তবে ওর মনে চলছে অন্য কিছু। সেটাও অন্য কাউকে নয়, স্বয়ং কীর্তিককে নিয়েই। ও ভাবছে ট্যুরের কথা আপা জানলে যেমন তেমন বকাঝকা করে হলেও শেষমেশে যেতে দিতে রাজি হবে। কিন্তু কীর্তিক, এই ঘাড়তেরা লোক তো জীবনেও রাজি হবে না। উল্টে এমনভাবে চোখ রাঙাবে যে ভয়ে ওর ছোট্ট হৃৎপিণ্ডটা ওখানেই কাজ করা বন্ধ করে দেবে। তাহলে সাধ করে নিখিল ভাইকে যে আশ্বাস দিয়ে এলো, তার কি হবে? এই অরু, শুনতে পাচ্ছ আমার কথা? হুট করে শাইনির কনুইয়ের গুতায় সম্মিত ফিরে পেল অরু। ও কাঠের পুতুলের ন্যায় উপর নিচ হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ হ্যাঁ শুনছি, বলো বলো, তারপর? শাইনি ভুরু কুঁচকে বিরক্তি ভাব প্রকাশ করে বলে, কিসের তারপর? দেখো আমরা চলে এসেছি, অলরেডি রেসিং শুরু হয়ে গিয়েছে, তাড়াতাড়ি এসো। রাস্তার দুই ধারে থ্রিলিং প্রিয় মানুষদের শয়ে শয়ে ভিড়। সেই গাদাগাদি আর ভিড়ের ফাঁক গলিয়ে ওরা দুজনও জায়গা করে নিল রাস্তার এক কোণে। ওরা যতক্ষণে এসেছে ততক্ষণে বাইকাররা ইতিমধ্যে প্রতিযোগিতায় ব্যস্ত। অডিয়েন্সদের পাশে এসে দাঁড়াতে দাঁড়াতে ওরু শুনতে পেল জেকে নামের উচ্ছ্বাস। তার মানে শাইনি শুধু একা নয়, আরও রাইডার জেকের ভক্ত। আচ্ছা, এরা কেন এত পাগল কীর্তিকের জন্য? এরা কি আদৌ জানে কীর্তিক কতটা নির্দয়? কীর্তিক মোটেই এই জনপ্রিয়তা ডিজার্ভ করে না। চারদিকে জেকের জয় জয়াকার শুনে এসব উল্টাপাল্টা কথাই ভাবছিল অরু। তখনই শাইনি আবারও অরুকে ডেকে বললে, ও মাই গড, ও মাই গড, দেখো দেখো, অ্যাগেইন চ্যাম্পিয়ন। অরু এবার সচকিত হয়ে বাইকগুলোর দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। সকালের উড়ন্ত পেঁজা তোলার মতো শুভ্র মেঘ এতক্ষণে কালো মেঘে পরিণত হয়েছে। চারদিকে মেঘ ভেজা ধমকা হাওয়া আর ঝিরঝিরে বৃষ্টিতেই বাইক রাইডিংয়ের শেষ রাউন্ড শেষ হয়েছে মাত্র। রেসিংয়ের মেইন পয়েন্ট ওদের থেকে খানিকটা দূরে হবার কারণে চোখ উঁচিয়ে দেখতে হয় সেখানটা। তবে এতটা দূর থেকেও স্ট্যান্ড করানো বাইকগুলোর মধ্যে সারির প্রথম বাইকটাতে বসা ব্ল্যাক লেদার জ্যাকেট আর ব্ল্যাক হেলমেট পরিহিত বাইকারটা যে কীর্তিক, সেটা বুঝতে বাকি নেই অরুর। কারণ জেকে বডির স্ট্রাকচার সবার থেকে আলাদা, কাল্পনিক গ্রিক গডের বাস্তব চিত্র বলা চলে। এক ঝলকে দেখলে মনে হবে উপরওয়ালার শখের কারুকার্য এই জায়ান্ট কীর্তিক নামক সুদর্শন পুরুষটা। তবে কীর্তিকের সৌন্দর্য নিয়ে অরুর এসব অগভীর ভাবনা বেশিক্ষণ স্থায়ী হলো না। তার আগেই চোখের সামনে দৃশ্যমান হলো এক অপ্রীতিকর নিন্দনীয় ঘটনা।
ওরুদের থেকে বেশ অনেকটা দূরে রাস্তার ঠিক মাঝখানে ফেলে অন্য এক প্রতিযোগীকে হক স্টিক দিয়ে ইচ্ছে মতো মারছে কীর্তিক। ওর মারের গতিবেগ এতটাই বেশি যে লোকটা উঠে দাঁড়ানোর সুযোগটুকু পর্যন্ত পাচ্ছে না। কিন্তু এভাবে মারার কারণ কি? ঝিরিঝিরি বৃষ্টি ইতিমধ্যে মুষল বারিধারায় রূপ নিয়েছে। আশেপাশের জটলা পাকানো ভিড় ছাড়িয়ে অনেকেই জায়গা করে নিয়েছে কোনো না কোনো শুকনো ছাউনি অথবা ছাতার নিচে। তবে অরুর আপাতত বৃষ্টিতে খেয়াল নেই, আর না আছে কীর্তিকের। ঝুম বৃষ্টিতে কথা শোনার জো নেই মোটে। তবুও অরুকে উদ্দেশ্য করে শাইনি চেঁচিয়ে বলল, অরু দ্রুত চলো, ভিজে যাচ্ছে, কোনো একটা ছাউনি খুঁজে তার নিচে গিয়ে দাঁড়াই। অরুর কান অবধি সে কথা পৌঁছালো কিনা সন্দেহ। আর না তো ও কোনো ছাউনির নিচে গিয়ে আশ্রয় নিল, বরং ঝুম বৃষ্টির মাঝেই দ্রুত এগিয়ে গেল সামনের প্রশস্ত রাস্তার দিকে। এগিয়ে যেতে শুনতে পেল অনেকেই বলা বলি করছে জ্যাকসন নামক বাইকারটা জেকের মায়ের নাম করে কিছু একটা বাজে গালি দিয়েছে, আর তাই লোকটা সেই ছোট্ট একটা গালি দেওয়ার মাসুল চোকাচ্ছে গত আধ ঘন্টা যাবৎ এক নাগারে হকি স্টিকের মার খেয়ে। আশ্চর্যের বিষয় হলো কেউ কীর্তিককে থামাচ্ছে না পর্যন্ত। এইসব দৃশ্য কি এদেশের মানুষদের কাছে এতটাই স্বাভাবিক আর উপভোগ্য? দয়ামায়াহীন নির্দয় আমেরিকান। নিজের আক্রোশে দমিয়ে রেখে মনে মনে কথাটা ছাড়ল অরু। ওদিকে নিজের সর্বশক্তি প্রয়োগ করে জ্যাকসনের শরীরে একের পর এক হকি স্টিকে ভাঙছে কীর্তিক। মারতে মারতে ওর নিজ হাতের অবস্থাও বেগতিক, কিন্তু সেই সবে বিন্দুমাত্র নজর নেই ওর। আপাতত নিজের দমিয়ে রাখা জিদ আর তপ্ত মস্তিষ্কের বহিঃপ্রকাশ ঘটাতে ব্যস্ত ও। কেন যেন মনে হচ্ছে এই মাঠটা জ্যাকসনের বহুদিনের পাওনা। রেসিং ক্লাবে কীর্তিকের টেক্কা দেবার মতো রাইডার যদি কেউ থেকে থাকে সেটা জ্যাকসন। রাইডিং, স্ট্যান্ডিং সব কিছুতেই বেশ পারদর্শী জ্যাকসন। তবে এ যাবৎ কোনো ম্যাচই জেকেকে হারাতে না পারার জেদটা ভেতরে ভেতরে ওর রয়ে গিয়েছে বারবার। সামনাসামনি বুঝতে না দিলেও নিজ দেশের রেসিং ক্লাবে ফরেনার একটা ছেলের এত জনপ্রিয়তা জ্যাকসন মোটেই সহ্য করতে পারত না। সেই জের ধরেই পেছনে পেছনে নানা কৌশল বিভিন্নভাবে কীর্তিকের ক্ষতি করার ফন্দি এঁটেছে বহুবার। তবে একটা স্ট্রং বন্ধুমহল আর কীর্তিকের সুকৌশলী বুদ্ধিদীপ্তি মস্তিষ্কের কাছে সেগুলো বরাবরই ফেল করে গেছে। কীর্তিক ভালোভাবেই জানতো কাজগুলো কে করেছে বা কার দ্বারা ঘটছে। তবে এসব খুব একটা গায়ে লাগাতো না ও, বরং পিঠ পেছন দিয়েই যেতে একের পর কৌশল দাবার চাল। কারণ কীর্তিকের কাছে ওর করা ফন্দিগুলো হাস্যকর ঠেকত বরাবরই, সে সাথে মারাত্মক ইন্টারেস্টিংও মনে হতো। কারণ কীর্তিক, অর্ণব, এলিসা আর সায়র এর থেকেও বড় বড় দাবার চাল চেলে অভ্যস্ত। তবে আজ এই মুহূর্তে জ্যাকসন অস্ফুটে সেই শব্দ উচ্চারণ করেছে, তার মূল্য তো কীর্তিককে হাড়ে হাড়ে বুঝিয়ে ছাড়বে। আজ মনটা বেশ ফুরফুরে ছিল কীর্তিকের। ওই জন্যই তো ক্লাবের কল পাওয়ার সঙ্গে সঙ্গে চলে এসেছিল জোস একটা রাইড করতে। সবার উচ্ছ্বাসে জোয়ার দিতে বাইক রাইডও করেছিল প্রায় 200 কিলোমিটারের আঁকাবাঁকা অমিশ্র রাস্তা, এবং শেষমেশে প্রতিবারের মতো আজও চ্যাম্পিয়ন তকমাটাও ওর গায়েই লেগেছিল। সব কিছু স্বাভাবিক, কীর্তিকের মুডও ঠিকঠাক। তখনই ব্যর্থতা হঠাতে জ্যাকসনের মুখ ফুটে বেরিয়ে আসে অনাকাঙ্ক্ষিত দুটো শব্দ, মাদার ফাকিং বাস্টার। জ্যাকসন নিজেও বুঝতে পারেনি যে কীর্তিক কথাটা শুনে ফেলবে। তবে ওর ব্যাড লাক, কীর্তিক কথাটা স্পষ্টভাবে শুনতে পায়। ব্যাস,
তৎক্ষণাৎ ক্লাবের মধ্যে থেকে হকি স্টিক এনে উইদাউট এনি ওয়ার্নিং ওকে ইচ্ছে মতো মারতে শুরু করে কীর্তিক। না নিজে মুখ দিয়ে কোনো একটা শব্দ করছে আর না জ্যাকসনকে করতে দিচ্ছে। একে একে ওর পিঠে ভেঙেছে 4খানা সরু ধাঁচের মজবুত কাঠের হকি স্টিক। তবুও যেন মস্তিষ্কটা শান্ত হবার নাম নিচ্ছে না মোটেই। তবে ওর অশান্ত মস্তিষ্ক খুব বেশিক্ষণ আর অশান্ত রইল না। বেশ খানিকটা পরেই চলমান উত্তপ্ত রাগের বহিঃপ্রকাশে খুব বড়সড় একটা বাধাপ্রাপ্ত হলো কীর্তিক। খুব পরিচিত আর আপন একটা ঋণঋণে মায়াভরা কণ্ঠস্বর ভেসে এলো কীর্তিকের দুই কর্ণকহরে। ওর আক্রমণাত্মক পেশিবহুল বাহুটা 2 হাত দিয়ে আগলে ধরে উদ্বিগ্ন হয়ে অরু বলল, কি করছেন? মেরে ফেলবেন নাকি লোকটাকে? কীর্তিক তড়িৎ গতিতে ঘুরে তাকালো। কেবল পরিচিত নয়, শুধু আপনও নয়, বৃক্ষ পিঞ্জরে গহীনে লুকিয়ে রাখা আকাশসম অনুভূতির ছড়াছড়ি আর অজানা বেসামাল উন্মাদনা যে মেয়েটাকে নিয়ে বয়স, সম্পর্ক সব কিছুর মাথা খেয়ে বয়স 30-এর হৃদয়টা যার অনুপস্থিতিতে আনচান করে, যাকে দেখলে সবার অগোচরে অবাধ্য অপ্রতিরোধ্য ইচ্ছেরা মাথাচাড়া দিয়ে ওঠে বারংবার। এখন এই মুহূর্তে সেই পিচ্চি অষ্টাদশীকে দেখেই মস্তিষ্কে হলহলিয়ে বইতে থাকা জ্বলন্ত আগ্নেয়গিরির লাভাটা মুহূর্তেই ধপ করে নিভে গেল জায়ান কীর্তিকের। ধরণীতে ঝুম বৃষ্টি তখনও একই গতিতে বহমান। অরুর চোখ, নাক, ঠোঁট সব কিছু ছুঁয়ে ছুঁয়ে গড়িয়ে যাচ্ছে বৃষ্টির কণারা। সফেদ রঙা চুড়িদারটা ভিজে একাকার। ঠান্ডার তোপে তীর তীর করে কাঁপছে সরু চিবুক আর গোলাপি রঙা ওষ্ঠাধর। বৃষ্টি ভেজা অরুকে দেখে কয়েক মুহূর্তের জন্য থমকে গেল কীর্তিক। সব ছেড়ে ছুড়ে হুট করেই রাগ হতে লাগলো বহমান বৃষ্টি কণাদের ওপর, যেগুলো ও আজ পর্যন্ত ছুঁয়ে দেখতে পারল না। সেগুলো কিনা বৃষ্টিকণারা এত সহজে ছুঁয়ে দিচ্ছে। আশ্চর্য! বৃষ্টির সাথে কীর্তিকের ক্রোধ বেশিক্ষণ টিকল না বেহিক, কারণ তার আগেই ওর আবারও কথা ছুড়ল ওর পানে। কেন এভাবে মারছেন ওনাকে? আপনার দয়া মায়া নেই? অরুর কথায় কীর্তিক পেছনে ঘুরল, দেখল একটা বিশ্রী কপট হাসি ঝুলিয়ে অরুর দিকে তাকিয়ে আছে জ্যাকসন। জ্যাকসনের হাসিটা চোখে পড়তেই এতক্ষণের ভ্রম ছুটে গেল কীর্তিকের। ও তৎক্ষণাৎ ক্ষিপ্র দৃষ্টি নিক্ষেপ করল অরুর দিকে, যেন চোখ দিয়েই ঝলসে দেবে অরুকে। কীর্তিকের অগ্নিমূর্তি দেখে অরু আড়ালে শুকনো ঢোক গিলে থেমে গেল। কীর্তিক চোয়াল শক্ত করে বলল, তুই এখানে কি করিস? কে নিয়ে এসেছে তোকে? কীর্তিকের কপাল জুড়ে হাজারো চিন্তার ভাঁজ। অরু এবার পুরোপুরি নিশ্চুপ। মানবতা দেখাতে গিয়ে যে নিজেই ফেঁসে গিয়েছে এতক্ষণে তা বোধগম্য হলো ওর। কীর্তিক কিছু একটা ভেবে ক্লাবের একজনকে দিয়ে একটা হেলমেট আনালো। তারপর ওটা অরুকে পরিয়ে বাইক স্টার্ট দিতে দিতে বলল, দ্রুত বাইকে ওঠ। অরু করুণ দৃষ্টিতে জ্যাকসনের দিকে তাকিয়ে মিনমিনিয়ে বলল, ওনাকে ওভাবে ফেলে রেখে না, মানে যদি কিছু হয়ে যায়? ওর ব্যবস্থা প্রত্যয় করবে, আমি বলে দেব, তুই ওঠ। বৃষ্টির মাঝেই চারদিকে তাকিয়ে সবাইকে একবার পর্যবেক্ষণ করে নিল অরু। আশেপাশের যত মানুষ যে যেখান থেকে পারছে ওদের দিকে তাকিয়ে আছে। সবাই নিশ্চয়ই অরুর উপর বেজায় চটে গিয়েছে, কিন্তু এই মুহূর্তে ওর হাতে কিছুই নেই। এখন কথা না শুনলে নির্ঘাত এখানে দাঁড়িয়েই কীর্তিকের হাতে মার খেতে হবে। তাই অপারগ অরু চুপচাপ করে উঠে পড়ে বাইকের ব্যাক সিটে।
মেয়েদের মতো করে কাচুমাচু হয়ে বসেছে ও। তখনই নিজের হেলমেট পরতে পরতে কীর্তিক বলে, ধরে বস। অরু খুব সংকোচে কীর্তিকের জ্যাকেটটা একটু খামচে ধরে, কিন্তু বাইক তার জায়গা পরিবর্তন করতেই ও এক প্রকার হুমড়ি খেয়ে পড়ল কীর্তিকের পেটের ওপর। ধরে বসতে বলছি না? কীর্তিকের ধমক খেয়ে এবার সত্যি ওর কাঁধে হাত রাখল ওরও। অরুর হাতের আর কানের ছোট্ট অলংকারগুলো থেকে রিনঝিন আওয়াজ হচ্ছে। খুব কাছাকাছি বসাতে সেই আওয়াজ সোজা গিয়ে কীর্তিকের হৃদয়ে লাগছে। সেই সাথে অরুর বৃষ্টি ভেজা চুল আর শরীর থেকে ভেসে আসা মেলি সুঘ্রাণে কেন যেন ওর দম বন্ধ হয়ে আসছে। ইচ্ছে করছে অরুকে একান্তে কাছে পেতে, খুব কাছে। যতটা কাছাকাছি এলে অরু আর কীর্তিকের মাঝে সেন্টিমিটারের দূরত্ব ঘুচে যাবে, ঠিক ততটা। কিন্তু এই মুহূর্তে সেটা সম্ভব নয়। আর না অরুকে এত কাছে বসিয়ে চুপচাপ বসে থাকা সম্ভব। তাই মনের মধ্যে একান্ত গোপনে বেড়ে ওঠা অবাধ্য বাসনাগুলোকে দূর করার উদ্দেশ্যে রাইড করতে করতেই নীরবতা ভাঙে কীর্তিক। একটু আগের সেই গমগমে রাগী আওয়াজের পরিবর্তে নরম আওয়াজে অরুকে শুধায়, আচ্ছা অরু, আমি যে এতগুলো বছর ধরে দূরে ছিলাম, তোর আমাকে মনে পড়েনি কখনো? কীর্তিকের কথায় পিঠে অরু কি উত্তর দেবে ঠিক বুঝে উঠতে পারল না। কারণ কীর্তিক যখন দেশ ছাড়ে তখন অরু নিতান্তই বাচ্চা মেয়ে। কতই বা বয়স হবে, 10 কি 11? অরু নিশ্চুপ দেখে কীর্তিক আবারও শোধায়, বাবার মৃত্যুতে যখন গিয়েছিলাম তুই আমাকে দেখেছিলি? এবার অরু সময় নষ্ট না করেই উত্তর দিল, কি করে দেখব, আপনি তো বাড়িতে যাননি। কীর্তিক জবাবে একটু বাঁকা হেসে বলল, আমি কিন্তু তোকে দেখেছি। ঠিক আজকের মতোই একটা সাদা ড্রেস পরেছিলি। তোর মা আমার বাবার জন্য কাঁদছিল খুব। তুই আর অনু তার পাশেই দাঁড়িয়েছিলি। কীর্তিকের কথায় অরু চমকালো, কারণ ওর দেয়া একটা বর্ণনাও ভুল নয়। অরুর জিজ্ঞাসা করতে ইচ্ছে হলো, আপনি কি করে দেখলেন? কিন্তু ও জিজ্ঞাসা করতে ভয় পাচ্ছে না। আবার কীর্তিক রেগে গিয়ে এই বৃষ্টির মাঝেই ওকে বাইক থেকে নামিয়ে দেয়। ওদিকে অন্তহীন কৌতূহলগুলো মাথার মধ্যে কিলবিল করছে অযথাই। তবুও জিজ্ঞাসা করার সাহস নেই। কি বলবে, আবার রেগে মেগে আগুন হয়ে যাবে। তার থেকে চুপ থাকাই শ্রেয়। অরুর কুলহীন ভাবনার মাঝেই মাঝ রাস্তায় বাইকের ব্রেক কষল কীর্তিক। কীর্তিকের এহেন কাণ্ডে অরুর আত্মা শুকিয়ে কাঠ হয়ে গেল। মনে মনে ভাবছে, এই রে, চুপ থেকেও ভুল করলাম নাকি? এই ঝুম বৃষ্টিতে মাঝ রাস্তায় গেট আউট করে নামিয়ে দিলে কোথায় যাব আমি? কি হলো, নাম? কাঁধ হালকা পেছনে ঘুরিয়ে বলে উঠল কীর্তিক। জবাবে অরু মুখ চোখ কালো করে বলল, না মানে এই বৃষ্টির মাঝে? অরু কথা শেষ করার আগেই কীর্তিক বলে, হ্যাঁ, বৃষ্টির জন্যই তো। সামনে কিছু দেখা যাচ্ছে না, তার ওপর এত ভিজলে জ্বর চলে আসবে নিশ্চিত। না না, আমি ঠিক আছি। আমি তোর কথা বলিনি, আমার কথা বলেছি। এই বলে দ্রুত এগিয়ে গিয়ে একটা ক্যাফের করিডোরে গিয়ে আশ্রয় নিল কীর্তিক। অরু পেছন পেছন যেতে যেতে ঠোঁট উল্টে মিনমিনিয়ে বলল, আমার কথা কেনই বা বলবেন? নিজেকে ছাড়া আর কিছু বোঝেন নাকি আপনি, স্বার্থপর লোক? অরু এগিয়ে গিয়ে কীর্তিকের পাশেই দাঁড়ালো। বৃষ্টি আর বাতাসের গতিবেগ এতই বেশি দেখলে মনে হবে দিন দুপুর রীতিমতো ঝড় শুরু হয়ে গিয়েছে। কাচের দরজার ভেতরে ঝিমুতে থাকা স্টাফ ছাড়া পুরো এরিয়াটাই ফাঁকা পড়ে আছে। চারদিকে চোখ বুলাতে বুলাতে অরুর চোখ পড়ল কীর্তিকের হাতের দিকে। বৃষ্টি আর রক্ত
একাকার হয়ে টুপ টুপ করে হাত দিয়ে ঝরে পড়ছে রক্ত ভেজা পানি। অরু সেদিকে তাকিয়ে ভ্রুকুটি করে মনে মনে বলল, আশ্চর্য, এই লোকের অনুভূতি শক্তি নেই নাকি? কতক্ষণ ধরে এভাবে রক্ত ঝরছে কে জানে। কিছু একটা ভেবে ব্যাগ থেকে নিজ হাতের নকশি কাজ করা শুকনো রুমালটা বের করে একটু সাহস করেই কীর্তিকের রক্তাক্ত হাতে বেঁধে দিল অরু। ব্যথা জায়গাতে একটু আরাম অনুভব হতেই নিজ হাতের দিকে চোখ দিল কীর্তিক। দেখল সুতোয় কাজ করা একটা মেইলি রুমাল ওর ক্ষত স্থানে খুব সাবধানে বেঁধে দিচ্ছে অরু। কীর্তিক বাধা দিল না, এমনকি টু শব্দ উচ্চারণ করল না, বরং অরু নিজের কাজ শেষ করে উপরে মাথা তুলতেই চোখ রাখলো অরুর মায়াবী চোখ জোড়ায়। কীর্তিকের চোখের ভাষা আপাতত পড়তে পারছে না অরু। কীর্তিক রেগে গেল কিনা সেটাই আপাতত ভাবছে ও। কীর্তিক ধীর গতিতে নিজের মাথাটা অরুর মুখের সামনে নিয়ে এলো, অনেকটা কাছে, যতটা কাছে এলে অরুর শরীরের মিষ্টি সুঘ্রাণটা কীর্তিক খুব সহজে অনুভব করতে পারে। অরু ভয় পেয়ে একটু অস্ফুট স্বরে বলল, রক্ত ঝরছিল, তাই ভাবলাম আপনার আনইজি লাগলে খুলে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। অরুর কথায় পাত্তা না দিয়ে চোখে এক রাশ মাদকতা নিয়ে অরুর দু চোখে চোখ রেখে নিজের মুখটা অরুর কানে খুব কাছে নিয়ে কীর্তিক হাঁচি স্বরে বলল, এত বেশি দুর্বল করে দিস না অরু, নয়তো ক্ষতিটা তোরই হবে। আমার হাত থেকে নিজেকে বাঁচাতে পারবি না, বিশ্বাস কর। আমি খুব করে চাইছি আজকে অন্তত আমার হাত থেকে বেঁচে যা তুই। কীর্তিকের নেশা ধরা কণ্ঠস্বর আর তপ্ত শ্বাস প্রশ্বাসের সাথে পাল্লা দিয়ে কাঁপছে অরু। কনকনে ঠান্ডার মাঝে হুট করেই কেমন গরম হয়ে উঠল শরীরটা। জীবনে প্রথম কোনো ছেলে এভাবে এতটা কাছাকাছি এসেছে অরুর, যার দরুন ভেতরে তোলপাড় হয়ে যাচ্ছে অজানা অনুভূতির দল। এই মুহূর্তে অরুর জন্য মেইলি অনুভূতিগুলো সামলানো বেশ মুশকিল, এক কথায় দুর্বিষহ। একটা নরম ভেজা অনুভূতি হৃদয় ছুঁয়ে যাচ্ছে বারংবার। এমন অনুভূতিগুলো আগে কখনো হৃদয়ে অনুভব করেনি অরু। হুট করেই কীর্তিকের কাছ থেকেই কেন? কই নিখিল ভাই, সামনে এলে তো এমনটা হয় না। তলপেটে গুডগার্ড প্রজাপতি উড়াউড়ি করে না। তাহলে জায়ান কীর্তিকের মতো অপছন্দের লোকটার সান্নিধ্যে কেন এমন হয়? এতটা ঠিক নয়, মোটেই ঠিক নয়। ও এই নিস্তব্ধতা আর বেসামাল অনুভূতিগুলোকে মাথা থেকে ঠেলে সরিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, আপনি কেন আমাকে মারতে যাবেন? কি করেছি আমি? কখন বললাম আমি তোকে মারব? এই যে বললেন আপনার হাত থেকে নিজেকে বাঁচাতে পারবো না। অরুর কথায় কীর্তিকের ঠোঁটে খেলে গেল একটা চমৎকার বাঁকা হাসি। ও অরুর থেকে নিজের দূরত্ব খানিকটা বাড়িয়ে হুট করেই অরুকে হ্যাঁচকা টানে পেছনে ঘুরিয়ে দিল। তারপর এক টানে ওর লম্বা চুল থেকে গার্টারটা খুলে নিল নিজ হাতে। সঙ্গে সঙ্গে অরুর দীঘল কালো এক ঝাঁক ভেজা চুল আছড়ে পড়ল সমস্ত পিঠ জুড়ে। অরু সাবধানে পেছনে ঘুরে বলল, চুল কেন খুললেন? কীর্তিক ভাবলেশহীন কণ্ঠে জবাব দিল, বৃষ্টির দিনে সাদা কেন পড়েছিস? কীর্তিকের কথার মানে বুঝতে পেরে প্রচণ্ড লজ্জায় নিজের দুহাত ভাঁজ করে নিল অরু। তারপর বৃষ্টিতে ভিজে রাস্তার দিকে এগিয়ে যেতে যেতে বলল, আর অপেক্ষা করতে হবে না, চলুন বাসা যাব। কীর্তিক আর কি বা করবে? মনে মনে ভাবল, অরুকে এভাবে সরাসরি লজ্জা দেওয়াটা তার উচিত হয়নি। যতই হোক অরু ওর থেকে বয়সে অনেক বেশি ছোট। যা বলেছে বলেছে, এখন আর করার কিছুই নেই।
ব্যাপারটা বুঝতে পেরে ও নিজেই এগিয়ে গিয়ে বাইকে বসে পড়ল। বাড়িতে আসতেই অরু সোজা চলে গেল নিজের রুমে। রুমে ঢুকতেই দেখতে পেল অনু ব্যালকনিতে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে আর মুঠোফোনে কারোর সাথে কথা বলছে। অরু সেদিকে খুব একটা নজর দিল না, কারণ অরু জানে ফোনের ওপাশের লোকটাকে। তাই সোজা চলে গেল ওয়াশরুমে। একটা আরামদায়ক হট বাথ শেষ করে চুল মুছতে মুছতে বের হয়ে দেখলো মাত্রই কথা শেষ করে রুমে এসেছে অনু। আজ রবিবার, তাই ওর পার্ট টাইম নেই। তার ওপর আবহাওয়ার জন্য হসপিটালেও যেতে পারেনি সকালে। তাই তো আজ অসময়ে বাসায় আছে অনু। ওরও বেরোতেই অনু শুধায়, কীভাবে ভিজেছিস কী করে, এভাবে ভিজেছিস কী করে? ওরও খাটে বসতে বসতে বলল, সে অনেক কথা, পরে বলবো। আর আগে তুমি বলো তো আপা, কৃতিক ভাইয়ার মা কোথায়? অরুর অযাচিত প্রশ্নে অনুর চোখ বড় বড় হয়ে গেল। ও সচকিত হয়ে অরুকে বলল, তুই হঠাৎ এসব কথা নিয়ে কেন পড়লি? তার ওপর কৃতিক ভাইয়া এখন বাড়িতেই আছেন, উনি ওনার মায়ের নামটাও শুনতে পারেন না। ওরও মনে মনে বলল, সত্যি কি শুনতে পারেন না? তাহলে মাকে নিয়ে কথা বলায় আজ লোকটাকে ওভাবে মারলো কেন? কিরে, কি ভাবছিস? আপা বল না, ওনার মা কোথায়? অনু একটু ভাবুক হয়ে বলল, আমি খুব বেশি কিছু জানি না রে অরু। মায়ের কাছ থেকে যতটুকু শুনেছি, ওনার মা বাঙালি নন, আমেরিকান বংশোদ্ভূত কোনো বিদেশিনী। শুধু বিদেশিনী নয়, শোবিজ জগতের কোনো নাম করা তারকা। যৌবনকালে কৃতিক ভাইয়ার বাবা যখন বিদেশে পড়াশোনা করতে এসেছেন, তখনই নাকি ভালোবেসে বিয়ে করেছেন তারা। ওরও কৌতূহল নিয়ে শুধালো, তাহলে উনি চলে গেলেন কেন? অনু দীর্ঘশ্বাস ছেড়ে বলে, উনি ভালোবেসে বিয়ে সংসার করেছিলেন ঠিকই, কিন্তু নিজের ক্যারিয়ার কিংবা ফ্রান্সি লাইফস্টাইল কোনোটারই মায়া ছাড়তে পারেননি পরবর্তীতে। তাই খুব ছোটোবেলাতেই কৃতিক ভাইয়াকে রেখে আবারও নিজ গন্তব্যে পাড়ি জমান তিনি। ওরও জ্ঞানীদের মতো মাথা দুলিয়ে বলল, ওই জন্যই কৃতিক ভাইয়া দেখতে পুরোপুরি বাঙালিদের মতো না, মনে হয় নানা বাড়ির চেহারা পেয়েছে। অনু ঠোঁট উল্টে বলল, হবে হয়তো, কিন্তু তুই হঠাৎ এসব নিয়ে পড়লি কেন? ততক্ষণে বিড়াল ছানা ডোরা এসে অরুর পায়ের কাছে লেজ নাড়াচ্ছে। অরু ডোরাকে কোলে নিয়ে রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, তুই থাক, আমি একটু আসছি। আরে কোথায় যাচ্ছিস? চুল থেকে পানি ঝরছে তো, আর মুছিয়ে দেই, আয় মুছিয়ে দেই, ঠান্ডা লেগে যাবে তো। পেছন থেকে হাত পেরে যাচ্ছে অনু, তবে অরু আর তাতে কান দিল না। দ্রুত পা এগিয়ে গেল সামনের দিকে। ডোরাকে কোলে নিয়েই হল রুমে এলো অরু, কিন্তু যখন দেখলো হল রুমে কাউচের ওপর কৃতিক বসে আছে, তৎক্ষণাৎ ডোরাকে কোল থেকে নামিয়ে অন্যদিকে ভাগিয়ে দিল ও। ডোরাকে বিদায় করতে করতে অরু খেয়াল করলো ফার্স্ট এড বক্স নিয়ে নিজের হাতের দিকে তাকিয়ে চুপচাপ বসে আছে কৃতিক। দেখে মনে হচ্ছে একটু আগে শাওয়ার নিয়েছে। পরনে ব্লু হোয়াইট কম্বিনেশনের টি শার্ট আর 3/4। মাথায় স্টাইলিশ চুলগুলো এলোমেলো হয়ে কপালে লেপ্টে আছে। একটু আগে আপার বলা কাহিনী আর কৃতিকের ক্ষতযুক্ত হাত দেখে কোথায় যেন বড্ড মায়া হলো অরুর। কেন যেন হুট করেই মনে হলো কৃতিকের এমন বেপরোয়া রকচটা আর খামখেয়ালি স্বভাবগুলো নিতান্তই স্বাভাবিক। অনেকক্ষণ ধরে অরুকে তাকিয়ে থাকতে দেখে নিজের গলায় ঝোলানো তোয়ালাটা ওর মুখের উপরে ছুঁড়ে মারল কৃতিক। ভুরু কুঞ্চিত করে প্রশ্ন করল, এভাবে তাকিয়ে আছিস কেন? আমার কি রূপ বেরিয়েছে? ওরও মুখের ওপর থেকে তোয়ালাটা সরিয়ে কয়েক কদম এগিয়ে গিয়ে কৃতিকের পাশে বসে হাত বাড়িয়ে বলল, দিন, আমি ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিচ্ছি। তোর অনেক সাহস বেড়ে গিয়েছে অরু, আজকাল আমাকে ভয় পাস না দেখছি।
তা বলতে পারেন। কৃতিকের যা বলার ইচ্ছে হয় তাই বলতে দিয়ে নিচের ছোট্ট ছোট্ট হাত দিয়ে ওর পুরুষালী হাতটাকে ধীরে ধীরে সফেদ রঙের ব্যান্ডেজে মুড়ে দিতে ব্যস্ত হয়ে পড়ল অরু।